সো প্লিজ, এখন আমি পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের যে প্রিপারেশন হবে, প্রিপারেশনের একটা নির্দিষ্ট পরিকাঠামো থাকা দরকার। পরিকাঠামো বলতে আমি বোধহয় কথাটা ভুল বললাম। প্রিপারেশনের একটা রূপরেখা থাকা দরকার। আমি একটা রাস্তায় দৌড়বো, সেই রাস্তার মাপ কতটা, কোন জায়গায় আমার গতি কমালে ক্ষতি নেই, কোন জায়গায় আমি একটু বিশ্রাম নিলেও ক্ষতি নেই, সেটা আমাকে আগে ওজন করে নিতে হবে, মেপে নিতে হবে, মেজারমেন্ট করে নিতে হবে। এটা প্রত্যেকের, আমি তোমাদের প্রত্যেকের কথা বলছি। যে আমি যে সিলেবাসটা পেয়েছি, এই সিলেবাস মানেই হচ্ছে একটা কিন্তু দৌড়ানোর পথ, একটা ট্র্যাক। সে ট্র্যাকের উপর তোমাকে চলতে হবে, এবং সিলেবাসের সাথে একটা বিষয় থেকে সেটা হচ্ছে একটা টাইম থাকে, যে এই টাইমে সিলেবাসটা আমাকে কভার করতে হবে। এখন তোমাদের সামনে কিন্তু কোনো টাইম লাইন নেই আপাতত। সরকার যদি বিজ্ঞপ্তি দেয় তখন একটা টাইম লাইন আসবে, কিন্তু সেই টাইম লাইনের দিকে অপেক্ষা করলে তো হবে না। আমি চিরকাল ধরে তো সিলেবাস পড়বো না। তাহলে একটা নিজেই সেলফ ইম্পোজড একটা টাইম লাইন তৈরি করতে হবে, যেখানে যে সময় রেখার মধ্যে, যে টাইমের মধ্যে আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এটা একটা দিক। দ্বিতীয় একটা দিক, যে আমার প্রিপারেশনটা কেমন হবে। আমার প্রিপারেশন শুধু কাট আপ মার্কে পৌঁছানোর জন্য নয়, বরং আমার প্রিপারেশন হচ্ছে সেই মার্কসটার জন্য, সেই নাম্বারটার জন্য, যে নাম্বারটা না পেলে আমি মেন প্যানেল লিস্টের বাইরে ছিটকে যাব। সেই গ্লোরিয়াস 1 মার্ক, সেই গ্লোরিয়াস 1 মার্কের জন্য আমাদের দৌড়। কাট আপ মার্কে তো অনেকেই পৌঁছবে, কাট আপ মার্কে। তাহলে আমার কাজ কি? আমার মানে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কথা বলছি, তোমার হয়েই বলছি, যে আমার কাজ হচ্ছে সেই মার্কসটা তোলা, যে মার্কসটা তুললে আমি মূল প্যানেল বা মূল লিস্ট থেকে ছিটকে যাব না, সেই নাম্বারটা। তাহলে এই নাম্বারটা কি করে পাওয়া যায়? তাহলে প্রিপারেশন কিন্তু 1 নম্বরের জন্য, প্রিপারেশন কিন্তু 1 নম্বরের জন্য, সেই অন মার্ক যেটা তোমাকে প্যানেলে ইনক্লুডেড হতে সহযোগিতা করবে। সেই নাম্বার পাওয়াটা দৌড়ে অনেকেই। এবং তাহলে সেই জায়গাটা তুমি কি করে পৌঁছবে? আমাকে একটা সায়েন্টিফিক ওয়েতে, মানে তোমাকেই, আমাকে বলছি, আমি ক্যান্ডিডেট হবো, যে আমাকে একটা সায়েন্টিফিক ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে। প্রথম যে কথাটা আমি বলতে চাই, যে বেকনের একটা কথা আছে, সেই কথাটা ধরেই বলছি, যে তোমার যে টেক্সট, সেটাকে তোমাকে, দ্যাট টেক্সট মাস্ট বি চিউড, রাইট? ইট ইজ টু বি ডাইজেস্টেড and then it is to be assimilated. তাহলে চিবোতে হবে, গিলতে হবে, হজম করতে হবে, তারপর সেখান থেকে যে শক্তিটা পাবে সেটাই হচ্ছে তোমার কনফিডেন্স, রাইট? মোর এক্সটেন্সিভলি, মোর ইন্টেন্সিভলি you will read, more confident you will feel to choose from the options. যে 4টে অপশান দেওয়া থাকবে, সেই 4টে অপশানই কেউ না কেউ লিখবে, কিন্তু 4টেই উত্তর নয়, একটাই উত্তর। তাহলে নিয়ারার সাকসেস যদি তোমাকে পৌঁছতে হয়, নিয়ারার টু সাকসেস, তাহলে তোমার করণীয় কি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ইউ মাস্ট টেক প্রিপারেশন, বাট উইথ এ ডিফারেন্স, রাইট? এই প্রিপারেশনের যে রূপরেখা, সেইটা আমি তোমাদের বলতে চাই। সেটি হচ্ছে, দেখো, তোমাদের জন্য টেক্সটগুলো বলে দেওয়া আছে, এই টেক্সট হচ্ছে তোমাদের সিলেবাস। টেক্সটগুলো কী করতে হবে আমি আগেই বলে দিয়েছি, যেটা আমার পরে বলা দরকার ছিল কনক্লুশন, কিন্তু আমি আগে বলেছি। শুধুমাত্র 1000 প্রশ্নের উত্তর আমি মুখস্থ করে রাখলাম বাজারের বই থেকে, এটার থেকে আনসাইন্টিফিক প্রিপারেশন আর কিছু না। বাজারের বইয়ের 100খানা সেটের কোশ্চেন আমি রেডি করলাম, আর তুমি মনে মনে ভাববে যে আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছি। দ্যাট ইজ বোগাস। একদমই প্রিপারেশন হয়নি তা। যতক্ষণ না তুমি একটি টেক্সটকে ইন্টেন্সিভলি এবং এক্সটেন্সিভলি পড়বে,
ততক্ষণ তুমি টেক্সটের বিষয়টা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবে না। একজনের যদি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তোমাকে ক্লিয়ারার আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। তোমাকে যদি সেই গ্লোরিয়াস 1 মার্ক, দ্যাট পার্টিকুলার 1 মার্ক পেতে হয়, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ারার হতে হবে। এবং মোর ক্লিয়ারার ইউর আন্ডারস্ট্যান্ডিং উইল বি, মোর নিয়ার ইউ উইল বি টু সাকসেস। ডু রিমেম্বার দিস। কারণ তুমি বাজার থেকে যে বইটি নিয়েছো, সেই বইটি যে প্রশ্নগুলি তৈরি করেছেন যিনি লেখক, সেই প্রত্যেকটা প্রশ্নের একটা করে প্রেক্ষিত রয়েছে। ওই প্রশ্নটাই একটু যদি প্রেক্ষিত চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে যে 4টে অপশান আছে ওর মধ্যে একটাও থাকবে না। এটাকে বুঝতে পারছো? যে একটু যদি চেঞ্জ হয়, হালকা মাইনর স্লাইটেস্ট চেঞ্জ যদি ঘটে প্রেক্ষিতে, তাহলেই আনসার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তুমি যেহেতু মুখস্থ করা আছে, যেহেতু ওই লাইনের কোশ্চেনটার সাথে মিল পেয়েছো, তুমি অপশান হয়তো পেলে একটা পছন্দের, 4টের একটা পছন্দ তোমার ছিল, ওটা দিয়ে দিলে, এটা ছিল। তুমি হয়তো ভাবছো তুমি ঠিক আনসার পেলে, কিন্তু ওটা আনসার হয়, আনসারের এলিমেন্ট ওখানে জমা দিয়ে এসেছে। এই জন্য আমাদেরকে অ্যাকিউরেট হতে হবে। অ্যাকিউরেট যদি আনসার না হয়, এখন তারপরেও আমি বলছি যে আমি কয়েকটা কথা বলবো। একটা স্টুডেন্ট, আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখনও যেটা জানি মোটামুটি পালস ছাত্রছাত্রী, এটা হচ্ছে ক্যাটেগরিতে যদি ভাগ করো স্টুডেন্টগুলোকে, যারা এসএসসি অ্যাসপিরেন্ট তাদেরকে যদি ভাগ করো, তাহলে দেখি প্রথম যারা কিছুই পড়ে না, ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষা দিতে চায়, এদের পার্সেন্ট কিন্তু 20%। ওরা কিন্তু পড়েনি, কিন্তু ফর্ম ফিল আপ করেছে, চারিদিকে ফর্ম ফিল আপের চলছে, ও ফর্ম ফিল আপ করেছে। এই সংখ্যাটা কম নয়, 20%। কিছু ছেলে মেয়ে আছে যারা কম পড়ে, পরীক্ষা দিতে চায়, ভুল আনসার দিয়ে আসে, এই সংখ্যাটা 30%। কম পড়ে, পরীক্ষাও দিতে চায়, ভুল আনসার করে আসে 30%, 50% বাদ। আর কিছু ছেলে আছে যারা প্রচুর পড়ে, আনসাইন্টিফিক্যালি, সুপারফিশিয়ালি পড়ে, পড়তে হয় তাই পড়ে, এবং তোমার থেকে বেশি পড়ে। বই তার কাছে বেশি টাইম ধরে থাকে। তোমার যতটুকু বই কাছে রাখো, তুমি সিরিয়াস স্টুডেন্ট, তার থেকে বেশি সময় ধরে তার কাছে বই থাকে, কিন্তু আনসার ভুল দিয়ে আসে। এই সংখ্যাটাও 20%। তাহলে দেখো 70% ছেলে মেয়ে কিন্তু বাদ, কম্পিটিশন হবে 30% ছেলে মেয়ে। এই 30% ছেলে মেয়ের মধ্যে তুমি যদি নিজেকে আউটস্ট্যান্ডিং ফিগারে পরিণত করতে না পারো, তাহলে তুমি একদম অ্যাট দ্য বটম অফ দ্য লিস্ট, মেন প্যানেলে থাকছো না, ওয়েটিংয়ে চলে যাচ্ছে, আর একটু হলে ওয়েটিংয়ে যেতে, এরকম বিভিন্ন পর্যায়ের পজিশন আছে। এই 30-এর মূল প্যানেলে যাবে না, মূল প্যানেলের সামনে থাকবে না, মাঝে থাকবে না, পিছনে থাকবে না, ওয়েটিং লিস্টের প্রথমে থাকবে, মাঝে থাকবে না, শেষে থাকবে, আর কিছু হলে ওয়েটিং লিস্টে ঢুকতে পারতে এই পর্যায়ে থাকবে। সেটা সবটাই নির্ভর করছে হাউ ফার লেবোরিয়াস ইউ আর। ডেডিকেটেড ওয়েতে, লেবোরিয়াস ওয়েতে যদি পড়াশোনা না করো, তাহলে পড়াই হবে, প্রচুর পড়া হবে, কিন্তু পড়ার যে নিট রেজাল্ট পাবে সেটা কিন্তু পজিটিভ হবে না। তার জন্য আমি বলি, একটা টেক্সট, একটা কোশ্চেন কত রকমের হতে পারে টেক্সটে? কোশ্চেনের ধরন যেটা হয়, কিছু কোশ্চেন টেকনিক্যাল হয়, সংখ্যাটা খুব কম, টেকনিক্যাল কিছু কোশ্চেন, কিছু কোশ্চেন হয় থিমেটিক, সংখ্যাটা বেশি, থিমেটিক কোশ্চেন। কিছু কোশ্চেন হয় লিঙ্গুইস্টিক, রাইট? অনেক সংখ্যক কোশ্চেন থাকে কনসেপচুয়াল। এখানে ছেলেমেয়েরা ফেসে যায়। কনসেপ্টটা কখন ক্লিয়ার হয়? যতক্ষণ না টেক্সট পড়বে, টেক্সটের কনটেক্সট পড়বে। লিটারারি ক্রিটিসিজমের একটা পার্ট হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশন। তোমাকে লিটারারি ক্রিটিক্স হতে হবে না, কিন্তু ক্রিটিক্যাল ভঙ্গিতে পড়তে হবে। আমি কিছুক্ষণ লিটারারি ক্রিটিসিজমের ইতিহাস পড়াচ্ছিলাম, একদম প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস থেকে শুরু করে অর্ধশত অব্দি ওদের পিরিয়ড আছে, ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে লিটারারি ক্রিটিসিজমের হিস্ট্রি ডেভেলপমেন্ট।
তো লিটার তুমি যদি ক্রিটিক্যালি পড়তে না পারো, তাহলে তুমি ওখানে তোমার টর্চটা যদি ঠিকঠাক জায়গায় না ফেলতে পারো, তাহলে সেখান থেকে তুমি দৃশ্য তো পাবে না, তুমি গ্লিমস তো তোমাকে নিতে হবে না। টেক্সটের উপরে কিছু বিষয় থেকে, মাঝখানে কিছু বিষয় থাকে, আর এক্সক্যাভেটর দিয়ে, জেসিবি দিয়ে খুঁড়ে কিছু বিষয় বের করতে হয়। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে। তার জন্য পড়ার আগে কেমন করে পড়বো সেইটা আগে তোমাকে ঠিক করে ফেলতে হবে। ডিগিং করতে হবে। ডিগিং বলে একটা কবিতা আছে সিএমসি, এটা বিখ্যাত কবিতা। ডিগিং মানে ওটা, ডিগিং মানে রিডিং। ইউ হ্যাভ টু গো ইনটু দ্য কোরেস্ট পার্ট অফ দ্য টেক্সট। দ্য কোরেস্ট পার্ট অফ দ্য টেক্সটে যেতে হবে। যেটা বলছিলাম যে ক্রিটিসিজমের একটা অংশই হচ্ছে যে কনটেক্সচুয়ালাইজেশন। কোনো একটা টেক্সটকে কনটেক্সচুয়ালাইজ করতে হবে, অর্থাৎ তোমাকে বের করতে হবে এর পিছনে ব্যাকড্রপটা কী ছিল, ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। সেই ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, বায়োগ্রাফিক্যাল হতে পারে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড, কোনো ইমোশনাল হতে পারে, ফ্রাস্ট্রেশন হতে পারে। আচ্ছা, টেক্সটের পিছনে লেখক কী বলতে চাইলেন, কোন সময়ে বলতে চাইলেন, সেই সময়টা, সেই কালটা মোটামুটি তোমাকে আয়ত্তে আনতে হবে, রাইট? তারপর তুমি টেক্সটে যাও। তাহলে প্রিটেক্সট একটা ব্যাপার তো থাকে, প্রিটেক্সট সিচুয়েশনটাকে পড়তে হবে। প্রথমে প্রিটেক্সট, তারপর টেক্সট, তারপর পোস্ট টেক্সট। হ্যাঁ, ব্যাপারগুলো একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এরপর বাড়িতে গিয়ে নিজে নিজে পড়তে পারবে, টিউশন পড়ার দরকার নেই। তোমাকে পড়তে হবে ভালো করে, এটা হচ্ছে মূল কথা। কোথায় পড়বে? কারেন্টের আলোতে পড়বে, ইলেকট্রিক আলোতে পড়বে, না তুমি লম্পর আলোতে পড়বে, সেটা তোমার ব্যাপার। যেখানে পড়বে সেখান থেকে পড়া হবে। কিন্তু তোমার মনের আলো দিয়ে যদি টেক্সটটা না পড়তে পারো তাহলে হবে না। জাস্ট কারেন্টের আলো, পাতা দেখতে পাবে, পাতার ভেতরে কী আছে সেটা দিয়ে মনের আলো লাগবে। পাতার ভেতরে কী আছে, টেক্সটের ভেতরে ওই কালো অক্ষরে যেটা লেখা থাকে সেটাই টেক্সট নয়। কালো অক্ষর ভেদ করে ভেতরে দেখবো হোয়াইট সাবস্টেন্স আছে। কোকোনাট খাবো বললেই তো হবে না, ছাল চামড়া বিনাতে হবে, তারপর ফাটাতে হবে, তারপরে সেই টেস্টি হোয়াইট সাবস্টেন্স। কোকোনাটে পৌঁছতে হবে তোমাকে, ওটা হচ্ছে কোরেস্ট পার্ট। এখন এই যে কোশ্চেনগুলো হবে, তুমি কনসেপচুয়াল কোশ্চেন কোত্থেকে পাবে বলো? কনসেপচুয়াল কোশ্চেনের আনসারটা কোত্থেকে পাবে? জাস্ট নিজে নিজে লাইন পড়েছো, বুঝে গেছো, বা কোনো একটা টেক্সট, কোনো একটা বই থেকে অ্যানোটেশন পড়েছো, নট এনাফ। আমি আবার বলছি, তুমি যে কোনো একটা হেল্প বুক নিয়ে যদি ভালো করে টেক্সটটা পড়ো, নিজেই প্রিপারেশন নিতে পারবে। আমরা তো তাই নিয়েছি, কিন্তু আমাদের সময় চাকরি হয়েছে, তোমাদের সময় হয় না, এটার পার্থক্য। আমরা পড়ে পেয়েছি, তোমরা পড়েও পাচ্ছ না। আবার কিছু লোক না পড়েও পেয়েছে, আবার পড়েও কিছু লোক বাদ গেছে। আচ্ছা, এবার আমি যে কথা বলতে চাইছিলাম যে তাহলে দেখো, তোমাকে যে কনসেপচুয়াল আনসারগুলো করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম টেকনিক্যাল কোশ্চেন, দ্যাট আন্ডারস্ট্যান্ড, থিমেটিক কোশ্চেন, আর একটা কী বলেছিলাম, লিঙ্গুইস্টিক কোশ্চেন, আর একটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, এটা কিন্তু টাফার অংশ। আর একটা হচ্ছে কনফিউজিং কোশ্চেন, এটা কিন্তু টাফেস্ট অংশ। কনফিউজিং কোশ্চেনগুলো বাদ দাও। কনসেপচুয়াল কোশ্চেন অবধি যে 4 প্রকারের কোশ্চেনের কথা বললাম, এইগুলো কিন্তু এই 30% ছেলে মেয়ে, যে আমি আগেই ভাগ করেছি, এই 30% ছেলে মেয়ের 20% ছেলে মেয়ে করবে। এখন কনফিউজিং কোশ্চেনে যে যত বেশি হাত দিতে পারবে, কনফিউজিং কোশ্চেন মানে সব আনসার তুমি দিয়েও কনফিডেন্ট ফিল করতে পারবে না ঠিক লিখলাম কিনা, এবং তুমি যেটা আনসার করো তোমার ঠিক হলেও বোর্ড যেটা ঠিক করে দেবে সেটাই আনসার। বুঝতে পেরেছো? ওইখানে অনেকটা লাকের উপর নির্ভর করে, তুমি ঠিক করলেও আনসার ভুল হবে, কারণ বোর্ড যেটা ঠিক করে দেবে সেটাই ফাইনাল হিসেবে বিবেচিত হবে। ওই নাম্বারের মার্কস পেতে গেলে বোর্ডের বিরুদ্ধে আবার কেস করতে হবে যে ও বোর্ডই ভুল বলেছে, অনেক ব্যাপার হ্যাপা থেকে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। এর আগে মাদ্রাসায় গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, সে গ্রুপ ডি পরীক্ষায় আমাকে ওই এক্সামিনার হিসেবে আমাকে ডেকেছিল। তো ওখানে 15 নম্বরের পরীক্ষা হয়েছে, অঙ্ক ইংরেজি মিলে 15 নম্বর। তো অঙ্কের টিচার ইংরেজিটাও দেখছে, ইংরেজির টিচারই অঙ্কটা দেখছে। একটা টেবিলে এদিকে আমি করলাম, আমার সামনে আমারই পরিচিত একজন অঙ্কের টিচারকে নিলাম। যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো আমি তো পারি, আমি পারবো, কিন্তু একটি ঐকিক নিয়মের অঙ্কটা এক একজন এক এক ভঙ্গিতে করেছে। আমি আমার সন্দেহ হলো একটা আনসার, আমি অঙ্কের টিচারটাকে দেখালাম যে এটা কি ঠিক করেছে,
এটা কি হয়ে কেটে দেন কেটে দেন কেটে দেন কেটে দেন, কেটে দিলাম। ছেলেটা 13 নম্বর পেয়ে গেল, ওই অঙ্কটা 2 পেলে 15 পেয়ে যাবে। আমি আবার ঘুরিয়ে দেখলাম খাতাটা, আমারই মনে হলো অঙ্কটা ঠিক করেছে। ওকে আমি যে অ্যাঙ্গেল দিয়ে বললাম এইটা দেখো তো অঙ্কটা ঠিক করেছে কিনা, তখন ও বলল ভাই ঠিকই বলেছেন, অঙ্কটা ঠিকই হয়েছে। তার মানে আমি এইচএসে সায়েন্স পড়েছি, ফলে আমার অঙ্কের ব্যাপারে যে ধারণা আছে, যে যে ইংরেজি টিচার এইচএসে সায়েন্স ছিল না বা যে অঙ্কে দুর্বল ছিল, ইংরেজি টিচার হতে পারে তো, তাকে কী করে তুমি অঙ্ক ইভালুয়েট করতে দিতে পারো? এবার ওই 2 নম্বর তো সে পেতো না, আমি এবার ঘুরিয়ে বললাম বলে। এবার ও অঙ্কের টিচার ওটা কিন্তু কেটে দিয়েছে ও। এখন কথা হচ্ছে যে ইভালুয়েশনের জায়গাতে গিয়ে অনেক ক্ষেত্রে গরমিল হয়ে যায়। যদি খাতাটা পরে যিনি স্ক্রুটিনাইজার থাকবেন তিনি যদি আবার ঠিক করেন তাহলে ভালো, মানে ওখান থেকে আর একটা পথ থাকছে খোলা, স্ক্রুটিনি যিনি করবে, স্ক্রুটিনিয়ার থাকেন, তোমার মার্কসটা ঠিকঠাক গোনা হয়েছে কিনা, প্রত্যেকটা ইভালুয়েশন হয়েছে কিনা, আন্ডার মার্কিং ওভার মার্কিং হয়েছে কিনা সেটাও দেখে। তো যাকে এখন কথা হচ্ছে যে সেই যে কনফিউজিং কোশ্চেনগুলো থাকলো, সেই কনফিউজিং কোশ্চেনে যে যত বেশি করতে পারবে সেখান থেকে কিন্তু প্যানেলের প্রথম দিকটা শুরু হয়। প্যানেলের প্রথম দিকটা শুরু হয় যে যত বেশি কনফিউজিং কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করেছে সে প্যানেলে একদম প্রথম দিকে থাকবে, এবং কনফিউজিং কোশ্চেনের সংখ্যা যত কমবে তার প্যানেল সে পিছনে থাকবে। তারপর শুরু হবে ওই কনসেপচুয়াল কোশ্চেন যারা করেছে ঠিকঠাক তাদের লাইন, বুঝতে পেরেছো? তার জন্য তুমি কনসেপচুয়াল এবং কনফিউশন তো দূরের কথা, কনসেপচুয়াল কোশ্চেন যতক্ষণ না তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কনফিউশন কোশ্চেনে তুমি যেতে পারবে। তার জন্য কনসেপ্ট যেখানে শেষ হয় কনফিউশন সেখানে শুরু হয়, বুঝতে পেরেছো? কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার। এটা কি করে সম্ভব? এবার তোমার প্রিপারেশনটা তুমি 100% প্রিপারেশন কীভাবে নেবে? এই প্রিপারেশনের 50% হয়ে যায় যখন তোমার টেক্সটটার টোটাল আইডিয়াটা তুমি বুঝতে পেরে ফিল্টার করে নিয়েছো, আইডিয়াটা ফিল্টার করে নিয়েছো। ধরো আমি আজকে স্ট্রেঞ্জিবিলিটি পড়বো, এই স্ট্রেঞ্জিবিলিটির টোটাল আইডিয়াটা তোমার মাথায় ঢুকে গেছে, কী বলতে চেয়েছেন, কোন জায়গায় কোন ভাজে কীভাবে বলছেন, টেক্সটের একটা আইডিয়া আছে, সেই আইডিয়া তুমি বুঝে নিলে, সেই আইডিয়াটা লেখক ভাষার ভাজে ভাজে রেখেছেন, শব্দের ভাজে ভাজে সেই আইডিয়াটাকে ঢুকিয়ে দিয়েছেন, এবং কোন শব্দটা দিয়ে লেখক কোন আইডিয়াটাকে এক্সপ্রেস করেছেন সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে আইডিয়া ক্লিয়ার হলো তোমার প্রিপারেশনের 50% ক্লিয়ার। আর আইডিয়া ক্লিয়ার নাই, প্রচুর পড়েছো, প্রচুর আনসার মুখস্থ করেছো, 1% তো প্রিপারেশন হয়নি, কারণ ওটা ধাপি গ্যারান্টি, ওই যদি ঠিকঠাক পাও ওইটাই পেয়ে যাও তো পাবে, নাহলে পাবে না। আর আইডিয়া ক্লিয়ার মানে তুমি নিজে, ওটা কিন্তু নিজের ইম্পর্টেন্স তৈরি হলো, নিজের গ্রাউন্ড তৈরি হলো, ওটা রুট ওয়ার্ক, ওটা গ্রাউন্ড ওয়ার্ক, টেক্সটটা বুঝে নেওয়াটা। টেক্সট বুঝে নিলে 50% প্রিপারেশন হলো। তারপর ওই আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় কীভাবে থাকলে, যেটা বললাম, টেক্সটের লাইন বাই লাইন টেক্সট রিডিং, রাইট, এবং অ্যানোটেশন কনোটেশন দেখা, লিঙ্গুইস্টিক আসপেক্টটাকে ডিপলি ফোকাস করা, এইটা যদি করে ফেলো তাহলেই বাকি 40% হয়ে গেল। এইটা কিন্তু তোমার পক্ষে সম্ভব, এই 90% প্রিপারেশন নাও নিজে নিজে সম্ভব। ক্লিয়ারার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট অ্যান্ড ডিপ ফোকাস অন ইন্টেন্সিভ ফোকাস অন লিঙ্গুইস্টিক আসপেক্ট, অর্থাৎ ওই আইডিয়াটা কীভাবে লিঙ্গুইস্টিক ভাজে ভাজে প্রকাশ করা হয়েছে। কারণ ওয়ার্ড তুলে প্রশ্ন হতে পারে, লাইন তুলে প্রশ্ন হতে পারে, ওই আইডিয়াটাকে লেখক তার ভাষার পেনড্রাইভে কীভাবে রেখেছেন সেটাকে তোমাকে আইডিয়াটাকে প্রিন্ট আউট করতে পারেন। বুঝতে পারলাম কি? ওটা ভাষাটা হচ্ছে একটা পেনড্রাইভ, টেক্সট একটা ক্যাপসুল, ওই ক্যাপসুল থেকে তোমাকে তোমার ব্রেনের পাতায় তুলে নিতে হবে ইমপ্রেশনটা, ছাপটা। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এইটা পর্যন্ত হয়ে গেলে 90% হলো, বাকি থাকলো 10% কনফিউশন। এই কনফিউশনটা কী করে দেবে? তোমাকে আরও পড়তে হবে, আরও বইয়ের সাথে কনসাল্ট করতে হবে। ইউ হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর বুকস, ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ মোর অ্যান্ড মোর বুকস, মোর আর্টিকেলস, রাইট, মোর হেল্প যেখান থেকে পাবে, মোর সোর্স সেখান থেকে তোমায় কনসাল্ট করতে হবে। এইটুকু অবধি 90%, বাকি কনফিউশনের জন্য তোমার বাড়াতে হবে, প্রসারতা বাড়াতে হবে, স্ট্রেচ বাড়াতে হবে, এক্সপ্যানশনটা বাড়াতে হবে, এরিয়া বাড়াতে হবে নলেজের।
তাহলে ওখানে নিয়ারার টু কারেক্টনেস তুমি পৌঁছতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদের বলতে চাইলাম তোমাদের মধ্যেই আমাদের মধ্যেই স্টুডেন্টের ক্যাটেগরি কত রকমের আছে। এটা আমি অবজার্ভ করে বলছি, আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, যেটা আমরা দেখে আসছি অবজার্ভ করে বলছি। প্রিপারেশনের কোথায় কত পার্সেন্ট আছে সেটাও আমি বললাম, প্রিপারেশন কীভাবে নিতে হবে সেটাও আমি বললাম। এখন কথা হচ্ছে এবার একটা টেক্সট, এ কথা আমি বারবার রিপিট করেছি এর আগেও, যারা আমার বারবার পড়েছো ক্লাস করেছো। একটা টেক্সটে ধরো স্ট্রেঞ্জ মিটিং, স্ট্রেঞ্জ মিটিংয়ের টাইটেল থেকে নিয়ে লাস্ট লাইন, এই আইডিয়াগুলো তো উনি পুট করেছেন, তো ঢুকিয়ে দিয়েছেন। তাহলে প্রথম যে কথাটা দিয়ে শুরু করছেন লেখক বা কবি, সেই কথাটা কিন্তু উগলানো, বোঝো উগলানো, উগলানো বোঝো তো, ওখানে কিন্তু আমাদের উগলাতে হবে, ছাল চামড়া ভিনোতে হবে, আর ভেতরে কোথায় কি আছে বের করতে হবে। এইখান থেকে কাজটা শুরু হলো। এই পাতা উল্টাতে ভাষার ভাঁজ খুলতে 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 ওই আইডিয়াটা যেটা তুমি বুঝেছিলে কবিতার শেষে, সেটা তুমি শেষখানে প্রথম লাইনে যেটা বললো নেক্সট লাইনে ডেভেলপ করছে, থার্ড লাইন আরেকটু ডেভেলপ করছে, ফোর্থ লাইন আরেকটু ডেভেলপ করছে, এই করতে 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 একটা ক্লাইম্যাক্সে পৌঁছতে, তারপর ডেনোমা শুরু হচ্ছে, ক্রমে ক্রমে এবার কনক্লুশনের দিকে যাচ্ছে। এটা স্ট্রাকচারাল ওয়েতে তোমাকে বুঝতে হবে এবং তোমাকে সেই করতে হবে। আশা করি আমি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে রিগার্ডিং প্রিপারেশন? আমি যেটা বললাম, কেউ নতুন কিছু বলতেও পারো, তাহলে ভালো হবে, সবার সাথে আলোচনা করে সবাই এনরিচড হবে। কারো কিছু বলার থাকবে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য বই, টেক্সট, শেয়ার এবং বন্ধুদের মধ্যে আলোচনা ভালো করছে, এগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি এটুকু শেষ করছি এখানে আপাতত। আমি পরবর্তীতে আমার যে মূল টেক্সট আজকে পড়াবো বলেছিলাম